আমাদের সুষ্ঠু প্রক্রিয়াগুলো, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি করা খুব দরকার। আজকে একটা নির্বাচন করবার জন্য যে মৌলিক যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো কিন্তু এখনো মানে একেবারেই সেই স্তরগুলোর কোনো কিছু কিন্তু এখন অবশিষ্ট নাই, সবগুলোকে ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। যেমন আজকে নির্বাচন করতে গেলে সব থেকে প্রথম যে জিনিসটা প্রয়োজন, ভোটার লিস্ট। আপনি কি একটা, আমরা যেমন শুনেছি 2 কোটি নাকি ফলস ভোটার্স ইনক্লুড করা হচ্ছে, তো যদি তাই হয় তা আমাদের তো সব জায়গায় কাজ করবার আছে। এই যে ভারতের যে ইনফ্লুয়েন্স, এখানেও কিন্তু ইনফ্লুয়েন্স আছে। ঋষি সুনাক ছিল যখন ইউকেতে, এখানেও ভারতের খুব সাংঘাতিক একটা ইনফ্লুয়েন্স ছিল। ভারতীয় এই ইনফ্লুয়েন্স গুলা, এগুলোকে কাটিয়ে উঠে এই সরকারকে যে একটা দৃঢ় অবস্থান নিতে হবে, এই ষড়যন্ত্রগুলো একটার পর একটা, যেটা চাণক্য পদ্ধতিতে এই ষড়যন্ত্রগুলোকে একটা পর একটা ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেগুলোকে করবার জন্য এই সরকারকে শক্তিশালী করতে হবে। বিএনপি, আমার মনে হয় না যে বিএনপি তাড়াহুড়া করছে। বিএনপি যেটা চাচ্ছে, যে আমার ধারণা আর কি, যে বিএনপি যেটা চাচ্ছে যে এটা একটা রাজনৈতিক সুরাহা খুব প্রয়োজন। কিন্তু বিএনপি এটাও বুঝতে পারে, আমি নিশ্চিত যে আমি তারেক রহমান সাহেব এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে বক্তব্যগুলো শুনছিলাম, 2-1 জন ছাড়া সবাই বুঝতে পারছে যে এই যে সংস্কারটা, এটা তাদের মাধ্যমে না করলে, আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মাধ্যমে না করলে এটা সুষ্ঠুভাবে তৈরি করাটা অত সহজ হবে না। কারণ রাজনৈতিক দল যখনই ক্ষমতায় আসে তখনই কিছু রাজনৈতিক কার্যকলাপ উন্মুক্ত হয়ে যায়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে পুরো দেশটাকে, পুরো দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ বলেন, পুলিশ, তাকে পুলিশের একটা দায়িত্ব, একটা সমাজে পুলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমাদের দেশে পুলিশের কোনো ভূমিকা নাই। তো এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের থেকে এই ধরনের সরকার, যাকে সারা বিশ্ব সহযোগিতা করছে, তারা সমর্থন দিচ্ছে, তাদের সময় দেওয়াটা খুবই যুক্তিসঙ্গত। এবং আমার মনে হয় বিএনপি নিশ্চয়ই বুঝতে পারেন, তারা যেটা চাচ্ছেন যে রাজনৈতিক সুরাহাটা প্রয়োজন, রাজনীতিক একটা, আজকে যে রুল পরিবর্তন যেটা সাংবিধানিক, এবং এই পরিবর্তনগুলো আনার জন্য কিন্তু রাজনৈতিক সরকার প্রয়োজন। কারণ পিপল ম্যান্ডেট ছাড়া অনেক পরিবর্তন আনা যায় না। তবে এই সরকার যে পারবে না তা না, তারা কিন্তু শুরু করে দিতে পারে নিশ্চয়ই। তারা একটা রোড ম্যাপের কথা বারবার বলছে সবাই, রূপরেখার কথা, যেটা আমি অন্যান্য আলোচনায় বলেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই সরকারকে একটা রূপরেখা দিতে হবে, যে আমরা এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সংস্কারগুলো আনবো, এবং এই সংস্কারগুলো আনবার পরে আমরা একটা রাজনৈতিক সরকারকে আবার দেশে ফিরিয়ে আনবো, পিপল ম্যান্ডেট সহ। এবং তখন এই দেশের বাকি যে সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু মৌলিক যেটা স্পেড ওয়ার্ক বলা হয়, স্পেড ওয়ার্ক গুলো তাদের করতেই হবে, তাদের কোনো বিকল্প নাই। সেখানে অবশ্যই আমি এখানে যারা বক্তারা আছেন, আমার সহ আলোচকরা আছেন, যেমন ফারুক হোসেন বলেছেন, ডক্টর ফারুক হাসান, সরি আমি ভুল বলছি, ফারুক হাসান বলেছেন, এবং ডক্টর হাসনাতও বলেছেন যে সুষ্ঠু যে রাজনৈতিক যে প্রক্রিয়াটা, এইটা এবং এই বিপ্লবী সরকারের রূপরেখা, এখানে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এটা সংশোধন করবার জন্য আমাদের সবাইকে, দেশের প্রত্যেকটা নাগরিককে আসলে সহযোগিতা করতে হবে এই সরকারের সঙ্গে। এবং ডক্টর কলিমুল্লাহকে আমি অনেক ধন্যবাদ, আমরা একসঙ্গে কাজ করেছিলাম সেই প্রথমবার, যেটা নির্বাচনী আমরা 2001 সালে, এবং সেই রিপোর্টটাও আমি লিখেছিলাম। ডক্টর কলিমুল্লাহর হয়তো মনে আছে যে ফাইনাল রিপোর্টটা ওয়াজ রিটেন বাই মি। আমরা ওইটা পরে তখন ছিল সেরাটনে বোধহয়, ওটা মানে আমাদের যে মিটিংটা হলো সেখানে তুলে শোনানো হয়েছে। যাই হোক, তো এই যে আমাদের সুষ্ঠু প্রক্রিয়াগুলো, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি করা খুব দরকার। আজকে একটা নির্বাচন করবার জন্য যে মৌলিক যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো কিন্তু এখনো মানে একেবারেই সেই স্তরগুলোর কোনো কিছু কিন্তু এখন অবশিষ্ট নাই, সবগুলোকে ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। যেমন আজকে নির্বাচন করতে গেলে সব থেকে প্রথম যে জিনিসটা প্রয়োজন, ভোটার লিস্ট। আপনি কি একটা, আমরা যেমন শুনেছি 2 কোটি নাকি ফলস ভোটার্স ইনক্লুড করা হচ্ছে, তো যদি তাই হয় তা আমাদের তো সব জায়গায় কাজ করবার আছে, তাই না? হ্যাঁ, সেটাই, কাজ শেষ করে তো মানে ইয়ের জন্য, নির্বাচনের জন্য রোড ম্যাপ হবে। কারণ একটা, এটা কিন্তু রাজনৈতিক
দলগুলোর জন্য প্রয়োজন। তাহলে তো রাজনৈতিক দলগুলোর জন্য বেশি প্রয়োজন। যেটা ফারুক বলেছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে ভারতীয় এজেন্ডা দিয়ে কি রোডম্যাপ তৈরি করতে চাই কিনা। না না না, অবশ্যই না। ভারতীয় এজেন্ডা করতে গেলে, কারণ ভারতীয়রা তো সক্রিয় আছে, আমরা বারবার আলোচনা করছি, সবাই বলছি যে এখন তাড়াহুড়া করতে গেলে তো সেরকমই একটা বিষয় এসে দাঁড়াবে। না, তা যেন না হয় সেজন্য সহযোগিতা প্রয়োজন। এই যে ডক্টর ইউনূস কিন্তু কয়েকবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, তাদের পরামর্শ নিয়েছে, তাদের মতামত নিয়েছে। এই কাজগুলো সবসময় রাজনৈতিক দলগুলোকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই সরকারকে তারা যেন এই যে ধ্বংসস্তূপ থেকে দেশের প্রতিষ্ঠানগুলোকে উদ্ধার করে সামনে নিয়ে আসতে পারে। তারপরে যে পিপলস ম্যান্ডেটে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের দায়িত্ব হবে যে বাকি যেটা মানে সাংবিধানিক যেই পরিবর্তন বা যেই আমাদের রিফর্মের কথা আমরা বলছি, যেই সংকটগুলোর কারণে বারবার বাংলাদেশে এই সংকটগুলো তৈরি হচ্ছে, দেখেন বারবার হচ্ছে, কিন্তু এই সংকটগুলোকে স্থায়ীভাবে সমাধানের জন্য যে প্রক্রিয়াটা চালু করতে হবে, এবং শেষ যে ম্যান্ডেটটা নিয়ে যে রাজনৈতিক সরকার আসবে তাদেরই দায়িত্ব পড়বে তাদের উপরে। কিন্তু এই সরকার যেটা করবে, রিকমেন্ডেশন গুলো রেখে যাবে এবং প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে দাঁড় করিয়ে দিবে, যাতে করে পরবর্তীতে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, গণতন্ত্র মানে হচ্ছে এক ধরনের উন্মুক্ততা, তাই না, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, তো তখন কিন্তু ষড়যন্ত্রগুলো আরো আরো প্রকট ভাবে সামনে আসার সম্ভাবনা আছে। কারণ ভারত ছাড়বে না, শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবার ছাড়বে না, আমরা দেখছি কি করেছে। তারা একটার পর একটা ষড়যন্ত্র কিন্তু খুব তাড়াতাড়ি করে তারা সামনে নিয়ে আসছে, এবং সেটা একটার পর একটা আল্লাহর রহমতে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা কিন্তু একটার পর একটা এই ফাড়াগুলো কাটিয়ে সামনে এগুচ্ছে। এবং ইনশাআল্লাহ যতদিন এদেশের নাগরিক সজাগ থাকবে, ছাত্র জনতা, দেখেন আজকে ছাত্রদের বারবার আমাদের লাল সংগ্রামী সালাম দেওয়া উচিত, কারণ তারা যেই অসাধ্য কাজ করে দিয়ে গেছে রক্তের বিনিময়। আজকে এই যে যারা আহত, তারপরে দেখছি যে আহতদের মধ্যে অনেকে আবার চলে যাচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে, তারা হয়তো সঠিক চিকিৎসা পাচ্ছে না। এই বিষয়গুলো আছে। তারপরে বাইরে ধরেন এই যে ভারত একটা শক্তি, আমরা জানি ভারতের কতটা ইনফ্লুয়েন্স আছে, আমরা জানি তো সারা বিশ্বে, পশ্চিমা বিশ্বে। আজকে দেখেন, আজকে ভারতীয় বংশোদ্ভূত বা আমেরিকাতে যে নির্বাচন হচ্ছে, তিনি প্রথম মহিলা, তিনি যদি নির্বাচিত হয় তিনি ইতিহাস তৈরি করবে এই আমেরিকা, যুক্তরাষ্ট্রে। এই যে ভারতের কি ইনফ্লুয়েন্স, এখানেও কিন্তু ইনফ্লুয়েন্স আছে। ঋষি সুনাক ছিল যখন ইউকেতে, এখানেও ভারতের খুব সাংঘাতিক একটা ইনফ্লুয়েন্স ছিল। ভারতীয় এই ইনফ্লুয়েন্স গুলা, এগুলোকে কাটিয়ে উঠে এই সরকারকে যে একটা দৃঢ় অবস্থান নিতে হবে, এই ষড়যন্ত্রগুলো একটার পর একটা, যেটা চাণক্য পদ্ধতিতে এই ষড়যন্ত্রগুলোকে একটার পর একটা ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেগুলোকে করবার জন্য এই সরকারকে শক্তিশালী করতে হবে। এবং যেটা আমিও মনে করি, সরকার একটা বিপ্লবী সরকার হওয়া উচিত। এত রক্তের বিনিময়ে যে সরকার ক্ষমতায় এখন আছে এবং যাদের উপরে আমাদের প্রত্যাশা, দায়িত্ব এবং আস্থা আছে, সেই সরকার, মিলিটারিতে যারা আছেন, সেনাবাহিনী, আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর কিন্তু ইমেজটা অন্যরকম হয়ে গেছিল। আমাদের অনেকেরই ধারণা ছিল, একটা মিনিট, যে সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা ছিল না, কারণ আমরা ভাবছিলাম যে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। অতীতে যে সেনাবাহিনীর উপরে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু এখন আবার মানুষ বাস্তবায়ন দেখছে যে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমি একটা ছবি দেখলাম, একটা সেনাবাহিনীর সদস্য একটা বাচ্চাকে তুলে নিয়ে, বাচ্চাটাকে বন্যার মধ্যে, বাচ্চাটার বাবা মায়ের তাকে খুঁজে পাচ্ছিল না, বাচ্চাটা তুলে নিয়ে করে আছে। এই যে একটা দেশপ্রেমিক, মানুষের জন্য নিবেদিত একটা সেনা বাহিনী, সেটা কিন্তু আমরা সবসময় খুঁজতাম। আজকে এটা পাচ্ছি, আমাদের জন্য সামনে অনেক স্বপ্ন আছে, এটা বাস্তবায়ন সম্ভব। এখন আমরা বুঝতে পারি সম্ভব। আমাদের এই একতা প্রয়োজন। আমরা যেন দৃঢ়তার সঙ্গে এই সরকারকে এই পরিস্থিতিতে সমর্থন করে আমরা যেন খুব দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যেতে